মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারে টাইগারদের ওয়ানডে মিশন, বিশ্বকাপ মাথায় রেখেই মেহেদী মিরাজদের সব ডিসিশন। ফিফা ওয়ার্ল্ড কাপে এবারে ব্যবসার আকার ৮০ বিলিয়ন, ফ্যানদের পকেট কাটতে চলছে ধুমধুমার প্রিপারেশন। চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই কেমন প্রতিপক্ষ বাছাই, লিওনেল মেসির জন্য হলেও যে ট্রফি ধরে রাখা চাই। হিটওয়েভের ধাক্কায় আমেরিকায় ফুটবলাররা বিপাকে, এই সিজনের বাইরে ওখানে সবাই ঘরে বসে থাকে। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। মাথায় একটাই প্ল্যান টাইগার ক্যাপ্টেনের, টানা ৪ নম্বর সিরিজ জয়ে চোখ মেহেদী মিরাজের। হোম কন্ডিশনের ফায়দা না, বিশ্বকাপে চোখ রেখেই সিরিজটা টাইগাররা খেলতে চায় ভালো উইকেটে। মিরপুরের হোম অফ ক্রিকেটে মঙ্গলবার সকাল 11টায় শুরু ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ১৫ বছর পর ক্যাঙ্গারুরা বাঘের ডেরায়, বড্ড খারাপ সময়ে অস্ট্রেলিয়া বাংলায়। ওডিআইতে যে এখন রীতিমতো ভয়ঙ্কর শিকারী বাঘ মিরাজরা। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ডের পর টার্গেট এবার অস্ট্রেলিয়া। ট্রফি হাতে মিরাজের হাসিটা রহস্য মাখা। জশ ইংলিশের অস্বস্তি লাগারই কথা, সবশেষ ৩ সিরিজে কেউই মিরাজের হাত থেকে ছিনিয়ে নিতে পারেনি ট্রফিটা। টাইগার ক্যাপ্টেনের কি প্ল্যান এবার? আমাদের একটাই প্ল্যান, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, ম্যাচ জিততে হবে। আমি অনেক কনফিডেন্ট এর জন্য যে সবাই অনেক ফর্মে আছে, ব্যাটসম্যানরা বোলাররা খুব ভালো টাচে আছে এবং ডিপিএলে খুব ভালো খেলেছে সবাই। এবং হ্যাঁ, আমাদের জন্য এটা একটা বিরাট অপরচুনিটি, যেহেতু অস্ট্রেলিয়া আমাদের সাথে অনেক বছর পরে সিরিজ আমরা খেলছি ওদের সাথে, যেহেতু হোম গ্রাউন্ড, আমরা যদি সেটা নিতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। ম্যাচের আগের দিন লিটনকে নিয়ে ব্যাটিং ওস্তাদ আশরাফুলের স্পেশাল ক্লাস। টিম ম্যানেজমেন্টের ভাবনার জায়গাটা ওই মিডল অর্ডার। দলে ফিরেছেন মুসাদ্দেক, হৃদয় সুপার ফর্মে, তাই খুব একটা চিন্তা নেই মেহেদী মিরাজের। যারা খেলছে তারা ডোমেস্টিক অনেক ভালো খেলছে এবং টপ পারফর্ম করছে। আপনি যদি দেখেন তৌহিদ হৃদয়, তারপরে মোসাদ্দেক এবং লিটন দাসও খেলছে। সো আমার কাছে মনে হয় যে খুবই ভালো একটা কম্বিনেশন আছে আমাদের এখন। মিরপুরের ২২ গজ যেন অজিদের কাছে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। কোচ, ক্যাপ্টেন সবার মহা টেনশন। ২০২১ সালে এই মিরপুরেই অস্ট্রেলিয়াকে টাইগাররা টি-20 সিরিজে বোকা বানিয়েছিল স্লো লো টার্নিং উইকেটে। তবে এবার মিরাজদের ভিন্ন ভাবনা, কারণ টার্গেটটা ২০২৭ বিশ্বকাপ। দেখেন, একটা জিনিস সবার মাইন্ডসেট আপ এরকম ছিল যে মিরপুর মানেই মনে হয় ঘূর্ণি উইকেট, মিরপুর মানেই মনে হয় যে আমরা বাজে উইকেটে খেলছি, এরকম না। আর আমার কাছে মনে হয় যে মিরপুরেও আমরা ভালো উইকেট করতে পারি। আমরা লাস্ট ২-৩টা সিরিজ আমরা দেখেছি এবং আমার কাছে মনে হয় উইকেটটা অনেক ভালো আছে। আমরা চেষ্টা করব ভালো উইকেটে খেলার জন্য, কারণ ভালো উইকেটে যদি আমরা ম্যাচ জিততে পারি, বোলাররা ভালো বোলিং করে, ব্যাটসম্যানরা রান করতে পারে, দিন শেষে আমাদের কনফিডেন্টটা খুব ইম্পর্টেন্ট। এবং যেহেতু আমাদের সামনে টুর্নামেন্ট আছে, সেই টুর্নামেন্টের আগে যদি আমরা ভালো উইকেটে খেলে কনফিডেন্ট গেইন করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হবে। দেশের মাটিতে টাইগারদের থাবায় সব টেস্ট প্লেইং দলই কুপকাত হয়েছে। মাইটি অস্ট্রেলিয়া শুধু বাকি আছে। টাইগাররা সুপার ফর্মে, ট্রাভিস হেড আর মিচেল মার্শকে না পেয়ে অজিরাও কিছুটা বিপাকে, অস্বস্তিতে। কালকে আমরা কনফার্ম হয়েছি যে 2 জন আসতে পারছে না, এবং তারপরও আমরা টিম হিসাবে আমরা চিন্তা করছি যে ওরা যে টিমটা এসেছে অবশ্যই ওরা অনেক ভালো টিম এবং অনেক স্ট্রং টিম নিয়ে এসেছে। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের রোলটা প্লে করার চেষ্টা করব। আমরা ওদেরকে নিয়ে বেশি চিন্তা না করে আমরা আমাদের জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করব। টাইগার পেস অ্যাটাকের জন্য সিরিজটা কঠিন চ্যালেঞ্জ। বিদায় নিয়েছেন শন টেট। তাসকিন, নাহিদ রানাদের অবশ্য সিরিজ শুরুর আগেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অজি ক্যাপ্টেন। বলেছেন সিরিজ শেষেই দেখা যাবে কোন দল সেরা পেস অ্যাটাকে। নাহিদ রানারা কি উত্তরটা দিতে পারবে পারফরমেন্স দিয়ে? নাহিয়ান বিন জসিম, ৭১।
কারো কাছে ফুটবল মানেই সব, ফুটবলই জীবন, এর বাইরে সত্যি না কিছুই। কিন্তু যারা খেলাটা চালায়, মায়া বাড়ায় আর সেট করে হিসেবের টালি খাতা, তাদের কাছে সাধের ফুটবল ব্যবসা ছাড়া আর কিছুই তো নয়। তাই তো সামনে আসছে একবিংশ শতাব্দীর আরো এক ওয়ার্ল্ড কাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। থেকে আয় হচ্ছে কত, আয়োজক 3 দেশ আর ফিফা মিলে কত করছে খরচ, আর প্রফিট ব্যবসাও সেটা ম্যাক্সিমাইজ করতে তো এই কারবার তারা চালিয়ে যাচ্ছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। 11 জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে প্রথম বল গড়ানোর আগেই একটা হিসেব তৈরি হয়ে গেছে। $80 বিলিয়ন, 3টি দেশ, 16 সিটি, 48 দল। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, আর সেই অনুযায়ী ইতিহাসের সবচেয়ে বড় বিজনেস শোকেজও। কিন্তু 80 বিলিয়নের গল্পটা একটু ভালো করে বুঝতে হবে। ফিফা আর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের জয়েন্ট স্টাডি বলছে গ্রস ইকোনমিক আউটপুট 80.1 বিলিয়ন, কিন্তু সাপ্লাই চেইন জুড়ে মোট লেনদেনের হিসেবে এটা ডাইরেক্ট জিডিপি কন্ট্রিবিউশন 40.9 বিলিয়ন। মানে হেডলাইনের সংখ্যাটা আসল ছবির দ্বিগুণ। কলেজ অফ হোলি ক্রসের স্পোর্টস ইকোনমিক্স প্রফেসর ভিক্টর ম্যাথিসন সরাসরি বলছেন, আমেরিকার জন্য রিয়েল ইম্প্যাক্ট অ্যাডভার্টাইজড নম্বরের একটা ভগ্নাংশ মাত্র। হোস্টিং কস্ট আর হাজার হাজার আনসোল্ড টিকিট, এই দুটো মিলিয়ে হিসেবটা আরো জটিল। তারপরও সংখ্যাগুলো উপেক্ষার নয়। 65 লাখ টুরিস্ট আসার কথা, টুর্নামেন্ট চলাকালে খরচ করবেন $14 বিলিয়ন, গড়ে 12 দিন থাকবেন, প্রতিদিন খরচ $416। লস অ্যাঞ্জেলস একাই 8 ম্যাচ থেকে পাবে 594 মিলিয়ন, আগের যে কোনো সুপার বোলের চেয়ে বেশি। ডালাস 9টি ম্যাচ থেকে পাবে 400 মিলিয়নের কাছাকাছি। জবস ক্রিয়েশনের ছবিটাও বড়। প্রিপারেশন আর অপারেশন মিলিয়ে বিশ্বজুড়ে 8,24,000 ফুল টাইম জব তৈরি হয়েছে। শুধু আমেরিকায় 1,85,000। 3টা হোস্ট কান্ট্রি মিলিয়ে ট্যাক্স রেভিনিউ আসবে আরো 9.4 বিলিয়ন। প্রাইজ মানির হিসেবটা আলাদাভাবে বলার মতো। 2022-এর তুলনায় 50% বেড়ে মোট প্রাইজ পুল এখন $655 মিলিয়ন। চ্যাম্পিয়ন পাবে রেকর্ড 50 মিলিয়ন, রানার্স আপ 33 মিলিয়ন, গ্রুপ স্টেজ থেকে বিদায় নিলেও 9 মিলিয়ন, আর নতুন রাউন্ড অফ 32 থেকে ছিটকে গেলেও 11 মিলিয়ন। মানে বিশ্বকাপের ব্যর্থতাও এখন বেশ লাভজনক। ক্লাব বেনিফিটস প্রোগ্রামের বাজেটও 70% বেড়ে 355 মিলিয়নে দাঁড়িয়েছে। প্লেয়ার রিলিজের ক্ষতিপূরণ হিসেবে রিয়াল মাদ্রিদ বা ম্যান সিটির মতো ক্লাব সবচেয়ে বেশি পাবে। তবে ডেভেলপিং লিগের ছোট ক্লাবগুলো এখন প্লেয়ার পাঠাতে পারলেই বেশ ভালোই আয় করবে। ব্রডকাস্টিং আর স্পন্সরশিপের ছবিটাও বিশাল। ফিফার প্রজেক্টের রেভিনিউ 10.9 বিলিয়ন, এর মধ্যে মিডিয়া রাইটস থেকেই আসবে 4.2 বিলিয়ন, গ্লোবাল স্পন্সর থেকে আরো 2.8 বিলিয়ন। আমেরিকায় ইংলিশ রাইটস ফক্সের, স্প্যানিশ রাইটস তেলেমান্দোর। 104 ম্যাচের ফরম্যাট মানে বিজ্ঞাপনের স্লট আগের যে কোনো বিশ্বকাপের চেয়ে বেশি। ফ্যানদের জন্য অবশ্য বিলের ভারটা ভিন্ন রকম। সবচেয়ে সস্তা গ্রুপ স্টেজের টিকিট শুরু $700 থেকে। নিউ জার্সির ফাইনালের ক্যাটাগরি 1 টিকিট অফিসিয়াল চ্যানেলেই $10,000 ছাড়িয়ে গেছে। 16টি হোস্ট সিটিতে হোটেলের গড় রেট 90% বেড়ে রাত প্রতি $480 উঠেছে। $80 বিলিয়ন বিশ্বকাপ, কিন্তু মাঠে দেখতে যেতে হলে পকেট থেকে কত যাবে সেটা আলাদা হিসাব। খালিদ জামিল, 71। ব্রাজিল খেলছে মিশরের সঙ্গে, জার্মানি খেলছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে, আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হন্ডুরাস। বিশ্বকাপের আগে এমন সূচি দেখে প্রশ্ন উঠছেই, আর্জেন্টিনা কি নিজেদের প্রস্তুতিটা ঠিকঠাক নিচ্ছে, নাকি স্কালোনির পরিকল্পনাটা সবার ভাবনার চেয়েও অনেক বেশি দূরদর্শী? আর্জেন্টিনার প্রস্তুতি নিয়ে বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে। প্রতিপক্ষ হন্ডুরাস বলে অনেকেই নাক সিটকাচ্ছে। বিশ্বকাপ প্রস্তুতিটা কি হালকা হয়ে গেল আর্জেন্টিনার জন্য? পরের প্রতিপক্ষ আইসল্যান্ড, তার র্যাঙ্কিংটা হন্ডুরাসের চেয়েও পেছনে 75। তবে হন্ডুরাস ম্যাচ নিয়ে দুইটা কথা আছে। এই দলটা 2010 ও 2014 বিশ্বকাপ খেলেছে, তার আগে 1982 বিশ্বকাপে অংশ নেয়। তাদের বর্তমান র্যাঙ্কিং 66। আর্জেন্টিনা এমন এক দল কেন বেছে নিল যেখানে ব্রাজিল একই দিনে খেলেছে 26 বিশ্বকাপে অংশ নেয়া মিশরের বিপক্ষে?
আর্জেন্টিনাকে নিয়ে একটা খুব পরিচিত কথা আছে, তারা তুলনামূলক দুর্বল দলের সাথে খেলে। এই কথার পেছনে থাকতে পারে আলাদা কোনো কারণ, অথবা এটা শুধুই কথার কথা। এদিন হন্ডুরাসের সাথে নিজেদের অর্ধে রেখেই খেলা শেষ করেছে আকাশী নীল দল। ম্যাচ স্ট্যাট বলছে প্রায় ৭২% বলের দখল ছিল আর্জেন্টিনার। অন্যদিকে হন্ডুরাস মাত্র ২৮% বল দখলে নিয়েছে। অপোজিশন বক্সে আর্জেন্টিনা টাচ করেছে ৪২ বার, হন্ডুরাস মাত্র ৬ বার। লিওনেল মেসিকে ছাড়া খেলা দলটা টোটাল ২০ শট নিয়েছে, যার মধ্যে অন টার্গেট শট ৮টি। অন্যদিকে হন্ডুরাস মাত্র ৪টি শট নিয়েছে, যার একটাও অন টার্গেট নেই। আলবি সেলেস্তেরা আজকে মাঠে নামে গোলকিপার দিবু মার্টিনেসকে ছাড়াই। তবে আরেক মার্টিনেস লাউতারো ঠিকই গোল পেয়েছেন পেনাল্টি থেকে, হয়েছেন ম্যাচ সেরা। ৩৭ মিনিটে পাওয়া পেনাল্টিতে আর্জেন্টিনা এগিয়ে গেলেও প্রথমার্ধটা একটু এলোমেলো ছিল। সেই অভাবটা অবশ্য পূরণ হয় দ্বিতীয়ার্ধে গিয়ে। বেশ গোছানো ফুটবলে আকাশে নীলদের চিৎকার গ্যালারি থেকে বাড়তে থাকে। ম্যাচের ৫৫ মিনিটে দিয়েগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমিওনে করলেন দ্বিতীয় গোল। দারুণ ওই গোল দেখার পর তৃপ্তিটা যেন বাড়ে আলবিসেলেস্তেদের। ব্রাজিল যখন মিশরের সাথে খেলছে, আরেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি খেলেছে বিশ্বকাপ হোস্ট যুক্তরাষ্ট্রের সাথে। তার আগে পর্তুগাল খেললো শক্তিশালী চিলির বিপক্ষে। জয় পেয়েছে ব্রাজিল, জার্মানি, পর্তুগাল। প্রশ্ন কিছুটা থাকে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি থেকে যাচ্ছে কিনা, নাকি লিওনেল স্কালোনি জানেন কোথায়, কার সঙ্গে, কখন খেলা উচিত। সময় বলে দেবে এই সব প্রশ্নের উত্তর। মঈন হাসান, ৭১। মরুভূমির বুকে বিশ্বকাপ কেন? কাতার বিশ্বকাপের সময় এই প্রশ্ন তুলেছিলেন অনেকে। তার উত্তর দিতে যেন ২০২৬-এর জুনে নর্থ আমেরিকার বুকে বিশ্বকাপের পরের এডিশনটা আয়োজন করলো ফিফা। ফুটবল ওয়ার্ল্ড কাপের দীর্ঘ ইতিহাসে এবারেরটাই হতে চলেছে উষ্ণতম আসর। আর তাতে কার কি লাভ আর কার ক্ষতি, কার কি হবে গতি, রিপোর্টে থাকছে তার বিস্তারিত। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হয়েছিল। ইউরোপিয়ান প্লেয়াররা মাঠে শুয়ে আছেন, শার্ট খুলে গায়ে পানি ঢালছেন। নরওয়ে দল তো গলায় আইস কলার পরে ট্রেনিং করেছে বিশ্বকাপ শুরুর আগেই। বিশেষ করে আর্লিং হালান্ডের একটা ছবি তো রীতিমতো ভাইরাল। দৈত্যকার এই প্লেয়ার কারো কাছে হার মানতে শেখেননি, তবে শীতের দেশ থেকে এসে নাস্তানাবুদ হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের তীব্র গরমে। ট্রফির লড়াই শুরু হওয়ার আগেই আরেকটা লড়াই শুরু হয়ে গেছে, মাঠের প্রতিপক্ষ নয়, তাপমাত্রার বিরুদ্ধে। ২০২৬ বিশ্বকাপ হতে পারে ১৯৩০ সালে টুর্নামেন্ট শুরুর পর থেকে সবচেয়ে গরমের আসর, যেটাকে বলা হচ্ছে গ্লোবাল টেম্পারেচার রাইজের সরাসরি প্রভাব। আল জাজিরার ওয়েদার এক্সপার্ট এভারটন ফক্স সরাসরি বলছেন ডালাস, হিউস্টন, মায়ামি আর মেক্সিকান ভেনুস এই জায়গাগুলো গরমে ঝলসে যাবে। সংখ্যায় দেখালে ছবিটা আরো পরিষ্কার। ক্লাইমেট সায়েন্টিস্টদের নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের রিপোর্ট বলছে ১০৪টি ম্যাচের মধ্যে ২৬টিতেই ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার বা WBGT ২৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে যেতে পারে। ৫টি ম্যাচে ২৮ ডিগ্রিরও বেশি। WBGT মানে শুধু বাতাসের তাপমাত্রা নয়, শরীর কতটা ঠান্ডা থাকতে পারছে সেটার পরিমাপ। সেটা ২৮ ছাড়িয়ে গেলে প্রফেশনাল অ্যাথলেটদের জন্য রিস্ক বাড়তে পারে। কিন্তু হ্যারি কেইন বলছেন হিট কোনো ফ্যাক্টর হবে না। টাম্পায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর যেখানে তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু তবুও কেইন বলছেন তার দল প্রিপারেশনে এটাকে কভার করে এসেছে। ফিজিক্যাল পারফরমেন্স কোচ রায়ান আব্বাসিও একমত, এলিট প্লেয়াররা বিভিন্ন কন্ডিশনে ট্রেনিং করে অভ্যস্ত। টিম মেডিকেল স্টাফ অ্যাক্লিমাটাইজেশন নিশ্চিত করবে। তবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের একটা হিসেব আছে। যে দেশগুলোর প্লেয়াররা গরম ক্লাইমেটে ট্রেনিং করতে অভ্যস্ত তারা একটু এগিয়ে থাকবেন স্বাভাবিকভাবেই। ইউরোপের ঠান্ডা আবহাওয়ায় বড় হওয়া প্লেয়াররা যখন আইস কলার গলায় দিয়ে প্র্যাকটিস করছেন, তখন সেনেগাল বা মরক্কোর প্লেয়াররা হয়তো একটু মুখ টিপে হাসছেন। ফক্সের একটা কথা মনে রাখার মতো, আদর্শ হিসেবে বিবেচনা করতে চাইলে আমেরিকার আবহাওয়ার বসন্ত বা শরতে সবচেয়ে ভালো, কিন্তু বসন্তে টর্নেডোর সিজন আর শরতে আসে হারিকেন ঝড়, আর এর মাঝে সব সময় সেট হয় এখানকার স্পোর্টস ক্যালেন্ডার। মানে গরমের বিকল্প তেমন ছিল না।
ফিফা অবশ্য যতটা পারছে চেষ্টা করছে। প্রতিটা হাফে 3 মিনিটের হাইড্রেশন ব্রেক, কুলিং ইনফ্রাস্ট্রাকচার, কিক অফ টাইম সরিয়ে বিকেলের পরে নিয়ে যাওয়া। তবে ফক্স একটু মজা করেই বললেন হাইড্রেশন ব্রেকটা আরেকটু লম্বা হওয়া দরকার, কিন্তু তাহলে ম্যাচ 4 কোয়ার্টারের গেম হয়ে যাবে। সেই ঝুঁকিও হয়তো আবার কেউ নিতে চাইবেন না। 26টি মাঠের মধ্যে 17টি এয়ার কন্ডিশনড স্টেডিয়াম, বাকি 9টি সেগুলোতে কুলিং সিস্টেম নেই। আর এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ম্যাচে তাপমাত্রা 26 ডিগ্রির ওপরে যাওয়ার চান্স একেবারে কমও নয়। মাঠে সেরা দল জিতবে এটাই নিয়ম, কিন্তু এবারে গরমটাও একটা প্রতিপক্ষ, আর এই প্রতিপক্ষের কোনো প্লেয়ারের সাবস্টিটিউট দরকার হবে না। খালিদ জামিল, একাত্তর। বিশ্বকাপের আমেজটাই যেন নষ্ট করে দিচ্ছে ইনজুরি। বড় দলগুলোর হেভিওয়েট তারকারা চোটের কবলে পড়ায় মাটি হয়ে গেছে বিশ্বকাপের আনন্দ। লিওনেল মেসি থেকে নেইমার জুনিয়র, হালের লামিন ইয়ামাল, ওদের না ইনজুরির চিন্তায় ফেলছে দলগুলোকে। স্কালোনি তো পড়ে গেলেন বিপাকে। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। আমি কাউকে ভয় দেখাতে চাই না, স্কোয়াডে ইনজুরির যে হাল তাতে ভয় পেতে পারে যে কেউ। দলে কেউই শতভাগ ফিট না। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে লিওনেল স্কালোনি তুলে আনলেন আর্জেন্টিনা দলের বাস্তবতা। যেন শক্তপোক্ত নয়, একটা আধ খাওয়া দল নিয়েই খেলবে বিশ্বকাপ। বার্লেদের ইনজুরির খবর তো পুরনো, ওই দলের শতভাগ ফিট নন লিওনেল মেসিও। টাইটেল ডিফেন্ড করতে যাচ্ছে আর্জেন্টিনা, আর সেখানে বড় নামগুলোর ফিটনেসের ঠিক নাই। মেসির সাথে চিন্তার কারণ বাড়িয়েছেন হুলিয়ান আলভারেজও। অ্যাঙ্গলের সেই চোটটা যদি বিশ্বকাপে আবার মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে চ্যাম্পিয়নদের ভোগ বাড়বেই বটে। চোটে জর্জরিত একটা স্কোয়াড নিয়ে শিরোপার রেসে কতটুকুই বা আগাতে পারবে? ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যদি রেসে পিছিয়ে পড়ে, তাহলে বিশ্বকাপের আমেজটায় খানিকটা ভাটা পড়তেই পারে। বিশ্বকাপ আসলেই যারা 24 বছর ধরে হেক্সার গান গায়, সেই ব্রাজিল তো কবেই অর্ধশক্তিতে রূপ নিয়েছে। রদ্রিগোর ছিটকে যাওয়ার পর নেইমারের ফিট আনফিটের গল্প তো ছিলই। বিশ্বকাপের আগ মুহূর্তে আলোচনা হবে ব্রাজিল শিরোপা জিতবে কিনা, নেইমার কত গোল নিয়ে আসর শেষ করবে। কিন্তু না, এখন হয় নেইমার খেলতে পারবেন তো 90 মিনিট। যারা বিশ্বকাপের সবচেয়ে বড় বিজ্ঞাপন, তাদের নিয়ে এমন নেগেটিভ আলোচনায় বিশ্বকাপের আমেজটাই যেন ঢাকা পড়ে আছে। ইনজুরি কনসার্ন তো আছে স্পেনেও, যাদেরকে এই আসরের সবচেয়ে বড় ফেভারিট ধরা হয়। ওরাও লামিনকে নিয়ে আছে চিন্তায়। আসরের শুরুর দিকের প্রথম একাদশে ওকে পাওয়া যাবে না বেশ কয়েকটা ম্যাচে। এই যদি হয় অবস্থা, তাহলে বিশ্বকাপ তো জৌলুস হারাবেই। ফ্যান ফেভারিট দলগুলো যখন বিশ্বকাপ জয়ের রেস থেকে ছিটকে যাবে, তখন আলোচনায় থাকাটাই তো মুশকিল হয়ে পড়বে গ্রেটেস্ট শো অন আর্থের। মেসি যদি আগের মতো ফিট থাকতেন, রোনালদোকে যদি পুরনো ফর্মে পাওয়া যেত, তাহলে এই বিশ্বকাপের গল্পটাই হতো ভিন্ন। কিন্তু হালের তারকাদের নেই স্টারডম, নাই পারফরমেন্সে বুথ করে রাখার শক্তিটুকুও। আর এতে যেন ভক্তদের আলোচনা, তর্ক বিতর্কের পরিধিটা গেছে কমে। আবু নাইম, ৭১। বিশ্বকাপের নানা দিক নিয়ে রয়েছে নানা ধরনের টেনশন, তবে উদযাপনের তো তাতে কোনো ঘাটতি নেই। বিশ্বের নানা প্রান্তে নানা ধরনের উদযাপন চলছেই, এবং সেটা চলবে বিশ্বকাপের শেষ পর্যন্ত। বাংলাদেশও সেই উদযাপন থেকে মোটেও পিছিয়ে নেই। বিশেষ করে চট্টগ্রামে এবারে দেখা গেল ভিন্ন ধর্মীয় আয়োজন। আবু নাইমের আরেকটা রিপোর্ট। প্রযুক্তির ছোঁয়ায় মেসিদের আকাশে উড়িয়ে যেন বিশ্বকাপের আগমনী গল্পের স্ক্রিপ্ট লেখা হলো। ব্রাজিলের জাতীয় পতাকার উড়ন্ত এই ছবিটা বলে দেয় হাজার মাইল দূরের দেশটিও এখানে প্রাসঙ্গিক। মাটিতে নয়, উন্মাদনা ছেয়ে গেছে বন্দর নগরীর আকাশ সীমানায়। বিশ্বকাপকে বরণ করে নিতে সব বন্দোবস্তই এখানে হচ্ছে। মাঠে এখনো বল গড়ায়নি ঠিকই, তবে উন্মাদনায় কখনো পিছিয়ে পড়েনি বাংলাদেশ। রাজপথ থেকে দেয়াল ছাড়িয়ে এই উত্তাপ এখন ছড়িয়ে গেছে আসমানেও। এই ছবিটাই দেখুন না, ক্রিস্টিয়ানো রোনালদোকে যেভাবে জানানো হলো ওয়েলকাম, আসমানে ডিজিটাল বোর্ড ঝুলিয়ে যেন জানান দেওয়া হচ্ছে এই বিশ্বকাপে ঠিক যেন এভাবেই উড়বে CR7 জয়ের নেশায়, এভাবেই গর্জে উঠবে পর্তুগাল। হাজার মাইল দূরের দেশের ক্রিস্টিয়ানো যেন এখানে বড্ড আপন। 18 ডিসেম্বরের পর আর বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মাতামাতি নাই। এমন কানাঘুষা অনেক দিনের, কে আসলো কে গেল সেই হিসেবটাও ওরা আর করে না। কারণ গোট লিওনেল মেসি, গোট দ্য ওয়ার্ল্ড কাপ। প্যারাডাইসের সাথেও হয়ে গেছে মোলাকাত। তবুও বিশ্বকাপ মাতামাতির প্রসঙ্গে লিওনেল মেসির প্রতিকৃতি এভাবেই ঝুলিয়ে রাখতে হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের ওই হট সিটটা তো মেসির জন্যই বরাদ্দ। এই আধিপত্যের খেলা পৌঁছে গেছে আকাশে, জলজল করছে নাম্বার 10-এর ওই ছবিটা।
খেলবে না, ওকে দেখা যাবে না করেও তো নেইমারকে পাওয়া গেল বিশ্বকাপে। বাংলাদেশে যখন বিশ্বকাপ আমেজ চলছে তখন নেইমার প্রাসঙ্গিক তো বটেই। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির সবচেয়ে বড় তারকা চট্টগ্রামেও ওকে নিয়ে হলো মাতামাতি। রাতের অন্ধকার ভেদ করে জ্বলল নেইমারের একটা ছবি। এভাবেই ওরা সব দলকে আড়াল করে বিশ্বকাপে জ্বলে উঠতে পারবে তো। ফুটবলে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্সকে ধরা হয় দুনিয়ার সেরা টিম। যদি সমর্থকদের পাগলামি আর উদযাপনের হিসেব করা হয় তাহলে যে কোনো দিন যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারবে বাংলাদেশ। বিশ্বকাপ না খেলেও যে উন্মাদনা সেটা বোধহয় বাংলাদেশকে কেউ টপকে যেতে পারেনি। জমিন থেকে আসমানে পৌঁছে গেছে বিশ্বকাপের এই আমেজ। আবু নাইম, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।